So we will start now. Yeah. So I think the screen is visible, তাই তো? স্ক্রিনটা দেখা যাচ্ছে। Yes, sir. ওকে, ভেরি গুড। ঠিক আছে, দেখো আমাদের যে ডাইজেশন প্রসেসটা as well as যে absorption process দুটোই স্টার্ট হয় কি হচ্ছে মাউথে। এবারে মাউথে কিরকম ডাইজেশন হয় তোমরা তো প্র্যাকটিক্যাল করেছো স্যালাইভারি অ্যামাইলেজ অ্যাক্টিভিটি, ঠিক আছে? তো আমি একটু তোমাদের জানতে চাইবো এক্স্যাক্টলি ওই প্র্যাকটিক্যালটা তোমরা কি করেছিলে বা কি কি পড়েছিলে, অ্যাটলিস্ট না করে থাকলেও পড়ে তো ছিলে অবশ্যই। what did you study in that practical, মানে কি ছিল প্র্যাকটিক্যালটা একটু যদি আমাকে এক্সপ্লেইন করো। স্যার বলবো? অবশ্যই। স্যার মানে প্রথমে একটা স্টার্চার NaCl এর একটা সলিউশন বানিয়ে ওটাকে 3টে টেম্পারেচারে রাখা হয়েছিল, হ্যাঁ মানে 37 ডিগ্রি, 60 ডিগ্রি আর 0 ডিগ্রির কাছাকাছি, মানে আইস কিউবের একটা বিকারের মধ্যে রাখা হয়েছিল। দিয়ে তারপরে 3টে রো করা হয়েছিল, 3টে রোতে আয়োডিনের সলিউশন নেওয়া হয়েছিল। হ্যাঁ এবার ওই যে স্টার্চার NaCl এর সলিউশনটা ছিল ওটা 3টে টেস্ট টিউবে নেওয়া হয়েছিল ABC। এবার ওই 3টে টেস্ট টিউব 3টে টেম্পারেচারে রাখার পর ওই 3টে টেস্ট টিউব থেকে মানে ড্রপারের সাহায্যে ওই আয়োডিনের সলিউশন, যেটা 3টে রোতে 6টা টেস্ট টিউবে রাখা হয়েছিল, ওর মধ্যে দেওয়ার পরে হ্যাঁ প্রথমে যেটাতে 37 ডিগ্রি টেম্পারেচার ছিল হ্যাঁ। ওটা সব কালার চেঞ্জ করে ব্লু হয়ে যাচ্ছিল, আচ্ছা, আর তারপরে 0 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি। তো কিন্তু আমি এটা একটা কথা বুঝলাম না, তোমার স্টার্চটা ব্রেকডাউন করছে, এটা তো স্টার্চটাকে তুমি কোন টেম্পারেচারে রাখছো তার উপর ডিপেন্ড করবে না। তো তোমার স্যালাইভাটাকে, মানে যাতে স্যালাইভারি ও অ্যামাইলেজ হ্যাঁ, আছে। সলিউশনটা, সরি স্যার, হ্যাঁ স্যালাইভা হ্যাঁ সলিউশনটা তারপর মেশাতে হবে, মানে ওই হ্যাঁ ডিফারেন্ট টেম্পারেচারে ওখানে হ্যাঁ একটা স্যালাইভা সলিউশন বানাতে হবে, দিয়ে ওটা মেশাতে হবে, না তারপরে এটা, ওটা হ্যাঁ এটা তো তুমি স্কুলে করেছো, আমি বলছি কলেজে। কলেজে ওঠার পর এই ধরনের প্র্যাকটিক্যাল বিভাগ স্যার বলেছিলেন বা তোমাদের তো এলোও বোধহয় এবার। তো তাতে কি এক্স্যাক্টলি করেছো ওটাই আমি জানতে চাইছি, নাকি ওটা এখন আর মনে নেই? মনে নেই। দেখো ওই প্র্যাকটিক্যালে যেটা একটা বেসিক মিস্টেক তোমরা প্রত্যেকে করছিলে, তোমাদের লেখা আমি দেখেছি খাতায়, প্রত্যেকের সেম মিস্টেক। সেখানে হচ্ছে যে তুমি একটা স্টার্চ সলিউশনে স্যালাইভা দিচ্ছ। তো হোয়াট ডু ইউ এক্সপেক্ট, তুমি কি এক্সপেক্ট করছো কি হবে? এনি ওয়ান অফ ইউ, হোয়াট ডু ইউ এক্সপেক্ট? স্টার্চ সলিউশনে তুমি স্যালাইভা অ্যাড করছো, হোয়াট ডু ইউ এক্সপেক্ট যে কি কি হতে পারে? স্টার্চটা ভেঙে যাবে মল্টোজ, আইসোমল্টোজ আর ডেক্সট্রিনে। মল্টোজ, আইসোমল্টোজ আর ডেক্সট্রিনে কমপ্লিট ব্রেকডাউন হবে না, মানে পলিস্যাকারাইডটা হয়ে হ্যাঁ যাবে, বলো। পলিস্যাকারাইডটা ডাইস্যাকারাইড হয়ে যাবে। পলিস্যাকারাইডটা ডাইস্যাকারাইড হয়ে যাবে। সরি, অ্যাকচুয়ালি আই এম হ্যাভিং a very severe cold. তো আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি, তাই যদি হয় তাহলে তোমরা যে প্র্যাকটিক্যালটা খাতায় লিখেছো সেখানে তোমরা কিসের জন্য স্কোর করছো? আফটার অ্যাডিং স্যালাইভা সলিউশন to the starch, you are scoring for glucose. Is it or is it not? অত সুন্দর করে কার্ড বানিয়েছো, টেবিল বানিয়েছো, যেখানে তোমরা গ্লুকোজ এর কনসেন্ট্রেশন ডিটারমাইন করছো, ঠিক আছে, ইউজিং ডিএনএস, তাই তো? গ্লুকোজের সলিউশন, গ্লুকোজের কনসেন্ট্রেশনটা ডিটারমাইন করছো ইউজিং ডিএনএস। তো এই বেসিক একটা কিন্তু মিস্টেক তোমাদের প্রত্যেকের থেকে গেছে, সেই কথাটাই আমি এখানে তুললাম, যে কখনোই তুমি যদি স্যালাইভারি অ্যামাইলেজ স্পেসিফিক্যালি স্টার্চে অ্যাড করো, স্টার্চটা কিন্তু কখনোই গ্লুকোজে ব্রেকডাউন করে যাবে না কমপ্লিট। দ্যাট নেভার হ্যাপেন্স। তুমি যদি স্যালাইভারি অ্যামাইলেজ স্টার্চে অ্যাড করো,
starch is not broken down into glucose completely. Okay, so when you are doing an experiment to determine the specific activity of salivary amylase, what are you doing? You are taking a starch solution, you are taking a saliva solution from your mouth, you are adding the saliva solution to the starch solution, and then after the period of incubation you are pouring for the production of glucose. বাট যেটা উৎসা বললো যে না ওটা কমপ্লিটলি ভেঙে যায় না, এখানে লেখাই আছে about 30% of the starch is hydrolyzed by this enzyme মানে salivary amylase into a disaccharide that is maltose. Definitely maltose, isomaltose এবং লিমিট ডেক্সট্রিন তিনটেই তৈরি হয়। maltose, isomaltose এবং লিমিট ডেক্সট্রিন তিনটেই তৈরি হয়, বাট we are only scoring for dextrin and back to 100%. তো এখানে কিন্তু একটা বিশাল বড় এরর চলে আসছে তোমার এক্সপেরিমেন্টে। am I clear? এটা যেটা বললাম বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। ওকে ফাইন। আরেকটা যেটা থাকে, there is another enzyme which is nothing but a form of this salivary amylase, that is ptyalin. That is also present in saliva and it also breaks down starch into lesser saccharides, but to be very specific, disaccharides. Anyway, আমি তোমাদেরকে এখানে যে একটা খুব ছোট্ট প্রশ্ন করব, what else is there in the saliva? কিছু ইলেকট্রোলাইটস থাকে যেমনি Na+, K+ মানে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড আয়ন, বাইকার্বনেট আয়ন এটসেট্রা থাকে। আর একটা জিনিস দেখবে আমাদের ধরো কিছু একটা করতে গিয়ে হাতটা স্লাইটলি কেটে গেল, দেন আর দেয়ার আমরা কি করি? হাতটা মুখে বোঝা যাচ্ছে না, যে বলছে বোঝা যাচ্ছে না, মানে ক্লিয়ার। হাতটা মুখে ঢুকিয়ে তখন একটু মানে যদি রক্ত বেরোয় তাহলে সেটা চুষে নেওয়া। কেন, এতে কি লাভ হবে? তোমাকে ভ্যাম্পায়ার মনে হতে পারে, কিন্তু তোমাকে ভ্যাম্পায়ার মনে হওয়া ছাড়া এই কাজটা করলে আর কি লাভ হয়? মানে ব্লাড ক্লটিংটা আমরা যখন মানে আঙুলটা মানে ইয়েতে ব্লাড ক্লটিংটা তাড়াতাড়ি হয়। ওয়াই? মানে ব্লাড ক্লটিং যে প্রসেসটা আছে, ঠিক আছে, মানে তুমি যদি টোটাল প্রসেসটা দেখো যে ফ্যাক্টরস গুলো অ্যাক্টিভেটেড হয়, হ্যাঁ, তারপরে প্রোথ্রম্বিনটা থ্রম্বিনে কনভার্ট হয়, and then fibrinogen is converted into fibrin. এই পুরো প্রসেসে তোমার মুখে রক্ত চোষার সঙ্গে কিসের রিলেশন আছে? হ্যাঁ বলো, আজকে বলতে বলবো। হ্যাঁ বলো বলো। আমরা যখন কোনো যাই সেই জায়গায় আমরা মুখে দিয়ে দিই। আরে এতজন বললে আমি কারোরটাই শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যালাইভা থাকে, সেই স্যালাইভাতে আমাদের লাইসোজাইম এনজাইমও থাকে। এই লাইসোজাইম এনজাইম মানে ব্যাকটেরিয়াল মানে ওদের ফাংশন রয়েছে, ওকে ওকে কাজে সাহায্য করে। হ্যাঁ অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে আমাদের স্যালাইভাতে লাইসোজাইম এনজাইম রয়েছে, আর কোথায় রয়েছে? আমাদের টিয়ার বা কান্নাতেও লাইসোজাইম এনজাইম রয়েছে। এই লাইসোজাইম এনজাইম কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল, মানে এই ব্যাকটেরিয়াল সেল ওয়ালকে ভেঙে দিতে সক্ষম। এই লাইসোজাইম এনজাইম হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল বা এই ব্যাকটেরিয়াল সেল ওয়ালকে ভেঙে দিতে সক্ষম, যার জন্য সো ইটস প্রেজেন্ট ইন দ্য সালাইভা অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য টিয়ার। যার জন্য অল্প বিস্তর কেটে ছড়ে গেলে আমরা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করি, যে আমরা কিন্তু মুখের মধ্যে এরকম হাত দিয়ে দিই, যাতে আমাদের স্যালাইভাতে যে লাইসোজাইমটা রয়েছে সেই লাইসোজাইমটা কি করছে, ইমিডিয়েট যে যাতে ওখানে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়, যে জায়গাটা কেটে গেছে সেই ব্যাপারটা টেক কেয়ার করতে পারে বা সেই ব্যাপারটা টেক কেয়ার করতে কিন্তু সক্ষম। ওকে, জাস্ট আ মিনিট, একটা মিনিট একটু দাঁড়াতে হবে, বিকজ জাস্ট আ মিনিট আমি একটু সেটআপটা করে নিই।
সরি ফর দ্য ইন্টারাপশন। ঠিক আছে, ওকে, আমি অডিবল তো? Yeah, please somebody respond. Okay, very good, very good. Okay, তাহলে দেখো এই 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 যে starch, okay, this is converted into maltose, isomaltose and limit dextrin within our mouth because of the action of salivary amylase. And mind it, this salivary amylase is quite different from pancreatic amylase. ঠিক আছে, we will encounter different kind of amylases throughout the process of digestion. আমাদের সালাইভাতে অপটিমাম pH is 6.8, ঠিক আছে, তো ওই pH এ সালাইভারি অ্যামাইলেস কিন্তু এফেক্টিভ এনজাইম, বাট প্যানক্রিয়াটিক অ্যামাইলেস কিন্তু আরেকটু হায়ার pH এ ফাংশন করে, ফাইন। তাহলে এইখানে কিন্তু আমাদের ডাইজেশনটা শুরু হলো, ওকে, যার জন্য আমি তোমাদের লাস্ট ক্লাসেও বলছিলাম যে খাবার দেখে যদি জিভে জল না আসে, ইউজুয়ালি সেই খাবারের ডাইজেশনে একটু সমস্যা হয়, কারণ স্যালাইভা সিক্রিশন যত হবে, এনজাইম সিক্রিশন তত হবে, তত কিন্তু তোমার ডাইজেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। নাও আমরা যদি টোটাল একটা অ্যাপ্রোচ নিই, একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিই টু আন্ডারস্ট্যান্ড ডাইজেশন, আমরা দেখবো যে ডাইজেশনটা ইউজুয়ালি হয়ে থাকে 4টে ডিফারেন্ট ফেজে, ঠিক আছে, 4টে ডিফারেন্ট ফেজে এবং 3টে ডিফারেন্ট কম্পার্টমেন্ট। What are these compartments and what are these phases? First হচ্ছে কি আমাদের মাউথ, এখানে কিন্তু খুব সামান্য অ্যামাউন্টের ডাইজেশন হচ্ছে, মেইনলি কার্বোহাইড্রেট ডাইজেশন। নেক্সট হচ্ছে কি আমাদের স্টমাক, স্টমাকে প্রোটিন ডাইজেশন স্টার্ট হয়, ওকে, and certain gastric lipases are also released. So proteases are released within the stomach, are certain gastric lipases, মানে যেগুলো লিপিড ডাইজেশনের জন্য ইম্পর্টেন্ট, তারাও কিন্তু স্টমাকে রিলিজ করে। Then we have the third chamber. So first one is mouth, second one is stomach, third chamber is our small intestine, duodenum. এই duodenum-এ কি হচ্ছে, there are two different phases of digestion, that is the third phase and the fourth phase. One is mediated by the enzymes released from the pancreatic juice. One is mediated by the enzymes released from the pancreatic juice. Pancreatic juice থেকে যে এনজাইমস গুলো রিলিজ করা হয়েছে, সেই এনজাইমস এর দ্বারা আর কি সংগঠিত হয় কি না আমাদের থার্ড ফেজ অফ ডাইজেশন। তারপরে লাস্ট ফেজ অফ ডাইজেশন আমাদের mediated হয় by the enzymes released from the intestinal juice or saccus entericus. তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে ডাইজেশনটা হচ্ছে গিয়ে 3টে ডিফারেন্ট চেম্বারে, 4টে ডিফারেন্ট ফেজে। চেম্বার 1 মাউথ, digestion is mediated by salivary amylase. Chamber 2 stomach, digestion is mediated by pepsin, renin in some cases and some gastric lipases. তারপর হচ্ছে গিয়ে তোমার চেম্বার 3, that is your small intestine duodenum, সেখানে phase 3 তে mediated হচ্ছে by pancreatic juice containing enzymes
your pancreatic amidases, pancreatic lipases, তারপর হচ্ছে nucleases, and then you have different protein digesting enzymes like trypsin, chymotrypsin, carboxypeptidase, etc. তাহলে আমরা যদি দেখি থার্ড চেম্বার মানে স্মল ইন্টেস্টিনে, সেখানে কি হচ্ছে না, সেখানে আমাদের প্যানক্রিয়াটিক জুসে এনজাইমস থাকছে, কি হচ্ছে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটিডেজ, প্যানক্রিয়াটিক লাইপেজ, প্যানক্রিয়াটিক অ্যামাইডেজ, নিউক্লিয়েসেস, এটসেট্রা। লাস্ট চেম্বার যেখানে ফাইনাল ডাইজেশন, সেটাও হচ্ছে ইন্টেস্টিনে, স্মল ইন্টেস্টিনে, which is mediated by the intestinal juice। সেখানে হচ্ছে কফিনের পেরেক্টোলা, মানে হচ্ছে ডাইস্যাকারিডেসেস, যেমন সুক্রেজ, মল্টেজ, ল্যাকটোজ, ডাইপেপটিডেসেস, ঠিক আছে। তারপরে হচ্ছে নিউক্লিওসিডেসেস, হ্যাঁ, এই ধরনের এনজাইম ফাইনাল প্রোডাক্টস গুলোকে তৈরি করে। নাও আমরা এক একটা স্টেপ বাই স্টেপ দেখব। আমরা মাউথটা বুঝলাম, আমাকে তার আগে এটা কেউ একজন বলো যে ফাইনাল প্রোডাক্টস, ফুড আমরা যেটা খাচ্ছি, ম্যাক্রোমলিকিউলস গুলো ট্রান্সফর্ম হয়ে ফাইনাল যে সিম্পলার মলিকিউলস গুলো তৈরি করছে সেগুলো কি? স্যার, কার্বোহাইড্রেটের ফাইনাল প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, প্রোটিনসের অ্যামিনো, হ্যাঁ, মনোস্যাকারাইডস, আর প্রোটিনসের অ্যামিনো অ্যাসিডস, আর লিপিডস ভেঙে হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, আর ওদিকে নিউক্লিক অ্যাসিড গুলো ভেঙে হচ্ছে ডিএনএ, আরএনএ আর পেন্টোজ সুগার। নিউক্লিক অ্যাসিড ভেঙে তৈরি হচ্ছে ডিএনএ, আরএনএ আর পেন্টোজ সুগার। তো ডিএনএ আরএনএ কি, এগুলো নিউক্লিক অ্যাসিড নয়? ডিএনএ আরএনএ ভেঙে হচ্ছে কি হচ্ছে? মানে পেন্টোজ সুগার আর ফসফেট গ্রুপ কোথায়? পেন্টোজ সুগার, ফসফেট গ্রুপ, এবং ডেফিনেটলি you have nitrogenous bases like purine, হ্যাঁ, নাইট্রোজেন বেস, তাই তো? পেন্টোজ সুগার আর নাইট্রোজেনাস বেস মানে পিউরিন বা পিরিমিডিন। কোন দিয়ে শোনো, পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেনাস বেস যখন একসাথে জয়েন করে সেটা হচ্ছে নিউক্লিওসাইড। For DNA you have deoxyribose, for RNA you have ribose। এই পেন্টোজ সুগারটা যখন পিউরিন বা পিরিমিডিন, মানে পিউরিন মানে হচ্ছে অ্যাডিনিন কিংবা গুয়ানিন, পিরিমিডিন মানে হচ্ছে থিয়ামিন, সাইটোসিন, ইউরাসিন, এগুলো কোনোটার সাথে জয়েন হচ্ছে, দেন দে ফর্ম দা নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডটা যখন তোমার একটা ফসফেট গ্রুপের সাথে জয়েন করছে, এই নিউক্লিওসাইডটা যখন তোমার একটা ফসফেট গ্রুপের সাথে জয়েন করছে, সেটা তৈরি করছে নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডটা হচ্ছে মোনোমারিক ইউনিট অফ নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিওটাইডটা হচ্ছে মোনোমারিক ইউনিট অফ নিউক্লিক অ্যাসিড। একাধিক নিউক্লিওটাইড যখন ফসফোডাইএস্টার বন্ডের দ্বারা যুক্ত হচ্ছে, দেন দে ফর্ম দা নিউক্লিক অ্যাসিড। যদি সেটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয় আর রাইবোজ সুগার হয় তখন সেটা আরএনএ, যদি সেটা ডাবল স্ট্র্যান্ডেড হয় ডিউ টু কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং এন্ড ডিঅক্সিরাইবোজ সুগার হয় তখন সেটা হচ্ছে ডিএনএ। বুঝছা? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ওকে, ভেরি নাইস। তাহলে এরপর আমরা দেখছি স্টমাক। এবারে স্টমাকের মিউকোসা, আমি তোমাদের লাস্ট দিন ছবিটা দেখিয়েছিলাম যে এলিমেন্টারি ক্যানালের কিন্তু একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে। কিরকম না, ভেতরে আমাদের একটা মিউকোজাল লেয়ার আছে, তারপরে সাবমিউকোসা আছে, তারপরে ইউ হ্যাভ আ মাস্কুলারিস লেয়ার, এবং বাইরে সেরোসা আছে। তো স্টমাকের যে মিউকোসাল লেয়ারটা আছে, হিয়ার উই হ্যাভ ডিফারেন্ট গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। ইউজুয়ালি দেখা যায় যে তিনটে মেন ধরনের সেলস থাকে এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে। একটা হচ্ছে মিউকাস নেক সেল, হ্যাঁ, তিনটে মেন ধরনের, যে পোর্শনটা আমি হাইলাইট করেছি সবাই দেখতে পাচ্ছ তো? হাইলাইটেড পোর্শন সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তিনটে মেন ধরনের সেল থাকে। একটা হচ্ছে মিউকাস নেক সেল, যেটা মিউকাস সিক্রিট করে। নেক্সট হচ্ছে পেপটিক সেল বা চিপ সেল, যেটা সিক্রিট করে গিয়ে হচ্ছে প্রোএনজাইম পেপসিনোজেন, দ্যাট ইজ দা ইনঅ্যাক্টিভ এনজাইম।
Now these mucus neck cells are very important. Why? Because এই যে মিউকাসটা সিক্রিট হচ্ছে এটা কিন্তু স্টমাক ওয়ালকে প্রোটেক্ট করছে ফ্রম ড্যামেজ বাই HCl। HCl এর যে ওই যে pH-টা HCl কমিয়ে দিচ্ছে সেইটা ড্যামেজের থেকে কিন্তু এটা প্রোটেক্ট করছে গিয়ে হচ্ছে তোমার যে মিউকোসাল যে লেয়ারটা আছে মানে স্টমাক ওয়াল, ঠিক আছে, মিউকোসাটাকে প্রোটেক্ট করছে। So then we have peptic cells or Chick cells which secrete proenzyme pepsinogen, and after that we have parietal cell or oxyntic cell যে কি করছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিট করছে বা ইন্ট্রিনসিক ফ্যাক্টর মানে যেটা ভিটামিন B12 বা সাইনোকোবালামিনের অ্যাবসর্পশনের জন্য ইম্পর্টেন্ট সেরকম ইন্ট্রিনসিক ফ্যাক্টর সিক্রিট। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, স্টমাক কিন্তু 4 থেকে 5 ঘন্টা ফুডটাকে স্টোর করে রাখে। তাহলে এই সময় কি হচ্ছে না ফুড বিভিন্ন ধরনের মুভমেন্টস হচ্ছে, ঠিক আছে, এবং আলটিমেটলি যে এই যে অ্যাসিডিক গ্যাস্ট্রিক জুসটা এটা থরলি মিক্স হয়ে যাচ্ছে গিয়ে হচ্ছে ফুড ম্যাটেরিয়ালটার সাথে এবং কাইম তৈরি হচ্ছে। নট দ্যাট ইম্পর্টেন্ট বাট দ্য টেক হোম মেসেজ ইজ এখানে কিন্তু আমাকে বুঝতে হবে যে 4 থেকে 5 ঘন্টার বেশি যদি আমি না খেয়ে থাকি তখন কি হতে পারে যে আস্তে আস্তে স্টমাকে কিন্তু আর ফুড নেই। এই মতো অবস্থায় যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সিক্রিট হবে দ্যাট উইল লিড টু এক্সকোরিয়েশন, ঠিক আছে, অফ দ্য মিউকোসাল এপিথেলিয়াম, ঠিক আছে। So we have to protect the mucosal epithelium from excoriation and that's why this mucus is secreted, ঠিক আছে। এইবার এই যে once this enzyme pepsinogen which is the inactive enzyme is converted into pepsin in the presence of HCl secreted from parietal or oxyntic cells, ঠিক আছে, কনভার্ট হয়ে গেল, তখন কি হচ্ছে যে না তখন ও কিন্তু এবার যে প্রোটিনস গুলো আছে সেগুলোকে কিন্তু অ্যামিনো অ্যাসিডে ভেঙে দিচ্ছে না। যেমনি স্যালাইভারি অ্যামাইলেজ কিন্তু যে স্টার্চটা আমরা খাচ্ছি, হ্যাঁ, সেই স্টার্চটাকে কিন্তু কখনোই ও পুরোপুরি ডেক্সট্রিন বা গ্লুকোজে ভেঙে দিচ্ছিল না। আইসোমাল্টোজ আইসোমাল্টোজ লিমিটেক্সিন সেমনি এও কিন্তু প্রোটিনটাকে, আই রিপিট, এই পেপসিন কিন্তু প্রোটিনটাকে তোমার কিসে ভাঙছে, প্রোটিওজেস এন্ড পেপটোনসে ভাঙছে। দিস আর ভেরি সিমিলার টু পেপটাইডস, মানে প্রোটিনটাকে স্মলার পেপটাইডস এ ব্রেকডাউন করে দিচ্ছে বাট নট ইনটু অ্যামিনো অ্যাসিডস, ওকে। এবং এইখানে দেখা যাচ্ছে যে আমার যে পেপসিন এনজাইমটা আছে মোটামুটি ওটার অপটিমাম ফাংশনাল pH হচ্ছে अराउंड 1.8 which is very 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 low pH। তাহলে তার যখন স্টমাকের পুরো মেটেরিয়ালটা এবার ইন্টেস্টিনে ঢুকবে we have to make sure যে ওই অ্যাসিডিক যে গ্যাস্ট্রিক জুসটা আছে ওটাও কিন্তু ফুডের সঙ্গে মিক্স করেছিল, ওই যে কাইমটা তৈরি হয়েছিল। So that acidic gastric juice which is mixed with the food and which is responsible for digestion of the food by activation of the inactive enzyme pepsinogen should not degrade the intestinal wall। সেটার জন্য আমাদের কিন্তু ইন্টেস্টিনেও একটা মিউকাসের লেয়ার রাখতে হবে, একটা মিউকাসের আস্তরণ বা লেয়ার রাখতে হবে so that the acidic gastric juice doesn't degrade the wall of the intestine or the wall of the duodenum। এছাড়া যেটা দেখা যায় সেটা হচ্ছে গিয়ে যে we have renin which is another proteolytic enzyme যেটা কিন্তু একদম শিশু যারা তাদের গ্যাস্ট্রিক জুসে পাওয়া যায়, ঠিক আছে। এটা হচ্ছে যেহেতু তারা মেনলি মিল্ক প্রোটিন মাদার্স মিল্ক ইত্যাদির উপরই ডিপেন্ডেন্ট থাকে, তো এই ধরনের যে ব্যাপারটা হয় যে এই রেনিন এনজাইমটা কিন্তু এই মিল্ক প্রোটিনের ডিজেশনে বা ডাইজেশনে প্রচুর হেল্প করে, তো একেবারে ইনফ্যান্টসদের মধ্যে পাওয়া যায়। আর এছাড়াও কিছু লাইপেজেস আছে খুব সামান্য অ্যামাউন্টে, কিছু লাইপেজেসও কিন্তু
এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড দ্বারা সিক্রিটেড হয়। One thing you should always keep in mind যে as we grow old আমাদের কিন্তু দুধ হজম করার এবিলিটিটা আস্তে আস্তে কমতে থাকে। I hope you people know this. কারোর কোনো আইডিয়া আছে এই ব্যাপারে? এবং এই এবিলিটিটা কিন্তু ডিফারেন্ট পারসনস এর ডিফারেন্ট। না আমি কিন্তু দুধ খুব ভালো হজম করতে পারি বিকজ আই টেক আ লট অফ মিল্ক, আমি প্রচুর দুধ and I love it. Okay, so but there are people of my age or there are children who cannot even take milk. Do you people know what is the issue? কোনো আইডিয়া আছে কেন? তোমরা ল্যাকটোজ ইনটলারেন্স বুঝেছো? ল্যাকটোজ ইনটলারেন্স মানে বলো ল্যাকটোজ চাইল্ড নিতে পারে না, মানে তারা যে মিল্কটা বেশি পরিমাণে গ্রহণ করছে আচ্ছা তখন চাইল্ড যখন অবস্থায় মানে মানুষ যখন থাকে প্রোটিন সেই অনুযায়ী তো মানে প্রোটিন জাতীয় যে খাবারগুলো সেগুলো তখন খায়। এবার সেই ক্ষেত্রে মানে তাদের যে আচ্ছা আমি মনে করছি যে ঠিক আছে আমি বুঝতে পেরেছি। ফার্স্ট অফ অল হচ্ছে যে তোমরা চেষ্টা করো, কারণ দেখো এখন তো অনেক দিনই হয়ে থাকে আমাদের অনলাইন ক্লাস হচ্ছে, একটু একটা কোনো বেটার নেটওয়ার্ক নেওয়ার জন্য। হ্যাঁ মানে যেখানে আর কি একটু নেটওয়ার্ক কানেকশনটা বেটার এমন কোথাও থেকে বসে ক্লাস করতে পারো। For this purpose you can obviously go to your friend's house, no problem. Okay, so anyway আমি বুঝতে পেরেছি যেটা বলছো, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। আমি যে কথাটা তোমাদের বলতে চাইছি যে ল্যাকটোজ ইনটলারেন্স, হোয়াট ইজ ল্যাকটোজ ইনটলারেন্স, আমরা তাতে আসছি। ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এই নিয়ে কোয়েশ্চেনও এসে তোমাদেরও আসতে পারে। বাট দই খেলে সে তাকে ধরো দুধ খেলে তার সমস্যা হচ্ছে, কি হচ্ছে ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে, তাকে যদি দই দেয়া হয় তখনও কি সেই সেম প্রবলেমটা হবে? অদিতি অদিতি আছো? কি অদিতি ক্লাস থেকে পালালো নাকি? কেউ আছো? উৎসাহ? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। দুধের জায়গায় যদি স্যার দই দেয়া হয় হ্যাঁ তাহলে ডাইজেশনটা তাড়াতাড়ি ওটা ডাইজেস্ট হতে পারবে, কারণ মানে ওই যে পুরো প্রসেসটা যেটাতে রেনিনের হেল্প লাগছে, এবার রেনিন ক্ষরণটা তো কমে আসছে যত বয়স বাড়ছে। দেখো আমি তো একটা কথা সেক্ষেত্রে তোমাকে বলছি, এই যে ইনডাইজেশনটা যেটা বুড়ো মানুষদের মধ্যে হয় দুধ খেলে, যার জন্য যারা বয়স্ক তাদেরকে বলা হয় যে একেবারে দুধটা না দিতে, বিশেষ করে রাত্রিরের খাবারে আর নন, দুধটা না দিতে। ঠিক আছে, this has got nothing to do with the secretion of renin. This is completely lactose intolerance. ঠিক আছে, এটা রেনিন সিক্রিশনের সঙ্গে যে খুব একটা রোল আছে তা কিন্তু না। ওকে, সো এনিওয়ে হ্যাঁ ইউ কন্টিনিউ, তুমি যেটা বলছিলে ইউ কন্টিনিউ। স্যার তাহলে ওটা মানে ক্যালসিয়াম প্যারাক্যাসিনেট যেটা তৈরি হচ্ছে ওটা কার্ড, এবার মানে ওটার উপর পেপসিন ক্রিয়া করলে তাহলে ওটা মানে ইয়েতে মানে পেপটোনসে বা দেখো একটা কথা আমি বলছি, ধরে নাও ফর এক্সাম্পল আমি খুব ভালো দুধ হজম করতে পারি, তুমি দুধ হজম করতে পারো না, আমাদের দুজনের কারোর মধ্যেই কিন্তু রেনিন সিক্রিশন খুব ভালো হয় এমন এটা হয় না। ওকে, বাট স্টিল আমি পাচ্ছি তুমি পাচ্ছ। বাট দইয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে দিস ইজ নট অ্যান ইস্যু। দুধ ফার্মে খেতে হবে তার কি মানে আছে, দইয়ের ফার্মে খেতে পারি। ঠিক আছে, তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স ইজ there is a bacteria. ঠিক আছে, there is a bacteria, that bacteria is lactobacillus which is present in the curd. ঠিক আছে, তুমি তো উৎসাহ খুব ভালো শেফ তাই তো, দই পাততে জানো? পাতেনি কিন্তু দেখেছি মানে করা। দেখেছো? আর অদিতি ক্লাস থেকে পালালে নাকি?
অদিতি তো মনে হলো প্রশ্ন শুনে ক্লাস থেকে পালিয়ে গেছে। যাই হোক, কিভাবে পাতে? ওই তো দুধটা একটু ঘন করে নিয়ে তার মধ্যে মানে আগের দিনের দই যদি থাকে একটু দিয়ে দেওয়া হয়, দিয়ে ওটা ঢাকা দিয়ে রাখা হয়। কে আমাকে এক্সাক্ট প্রসেস বলবে দই পাতার, তাকে 2 নম্বর দেবো। কেউ জানে না? একটা এত বড় ক্লাস, কেউ দই পাততে জানে না? কি হলো? স্যার বলবো? হ্যাঁ বলো। স্যার প্রথমে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে ঘন করে মোটামুটি মানে উষ্ণ দুধে একটু দই দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিতে হবে। না, তারপর দুধটাকে তুমি ফোটাচ্ছ কেন? ফোটাচ্ছ না, দুধের মধ্যে যে র ব্যাকটেরিয়া গুলো আছে তুমি সেই ব্যাকটেরিয়া গুলোকে মারতে চাইছো। নেক্সট স্টেপ, অবশ্যই দুধ ফোটালে কিছুটা জল ইভাপোরেট করে যাবে, দুধটা ঘন হবে। নেক্সট স্টেপে হচ্ছে তোমাকে দুধটাকে কুল ডাউন করতে হবে রুম টেম্পারেচারে। তার কারণ হচ্ছে তুমি যেই স্টার্টার কালচার অ্যাড করছো অফ ল্যাক্টোব্যাসিলাস, ঠিক আছে? ল্যাক্টোব্যাসিলাস এটা ব্যাকটেরিয়া যেটা হচ্ছে গিয়ে তোমার দইয়ের মধ্যে আছে। এই ব্যাকটেরিয়াটাকে তুমি যখন দুধে অ্যাড করছো, তুমি যদি খুব গরম অবস্থায় অ্যাড করো, হ্যাঁ, বা মোটামুটি উষ্ণ অবস্থায় অ্যাড করো, দ্যাট ইজ নট এট অল প্রেফারেবল, কারণ ব্যাকটেরিয়াটা মরে যাবে। আমার আলটিমেট কাজটা করবে গিয়ে হচ্ছে দইয়ের ওই ব্যাকটেরিয়াটা, ঠিক আছে? ফলে আমাকে দুধটাকে ফুটাতে হবে, ঘন হয়ে যাবে, তারপর আমি দুধটাকে আবার রুম টেম্পারেচারে আসতে দেবো। এইবার আমি অ্যাড করব গিয়ে হচ্ছে দইয়ের যে স্টার্টার কালচারটা। তাও দইয়ের থেকে যাতে স্টার্টার কালচারটা ঘন হয়, তাই জন্য দইয়ে তো জল থাকে, আমি কি করব, দইটাকে একটা ছাঁকনির ওপর রেখে দেবো। কিভাবে? টপ 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 করে জলটা নিচে পড়ে যাবে, ঘন দইটা পড়ে থাকবে। এই দইটাকে কিন্তু আমি অ্যাড করব, ঠিক আছে? এবার ল্যাক্টোব্যাসিলাস এক্স্যাক্টলি কি কাজ করছে, দুধটাকে কিভাবে ডাইজেস্ট করছে, যার জন্য যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, মানে যাদের দুধটাকে ডাইজেস্ট করার উৎসেচক গুলো সিক্রেট হচ্ছে না, তাহলে সেই দইটাকে কিন্তু সে ডাইজেস্ট করতে পারছে। কারণ সেই উৎসেচক গুলো যে বিক্রিয়াগুলোকে ত্বরান্বিত করতো তোমার পাচনতন্ত্রের মধ্যে, সেই উৎসেচক গুলো যে বিক্রিয়াকে ত্বরান্বিত করত, সেই বিক্রিয়াগুলি কিন্তু এবার ল্যাক্টোব্যাসিলাস নিজে করে দিচ্ছে। যার জন্য তোমার শরীরে যদি সেই উৎসেচকের উৎপাদন নাও হয়, তাহলেও তুমি হয়তো দুধকে হজম করতে অসুবিধা হবে, কিন্তু দইয়ের মধ্যে অলরেডি দুধের সেই কম্পোনেন্টস গুলোকে ব্রেকডাউন করে দিয়েছে ল্যাক্টোব্যাসিলাস, সো ইউ ওন্ট হ্যাভ আ প্রবলেম ইন দ্য ডাইজেশন অফ দ্য কার্ড। এবার এইগুলো কি কি, কোন কোন জিনিস, কি কি বিক্রিয়া হচ্ছিল, কি কি সমস্যা হতে পারে কোন কোন উৎসেচকের অ্যাবসেন্সে, এবং ল্যাক্টোব্যাসিলাস কি করছে, আজকে তো লেস দ্যান 1 মিনিট আর সময় নেই, এটা আমরা কালকে আমি তোমাদের জানিয়ে দেবো, যদি হয় তাহলে পরশু করবো। কালকে আবার আসলে কল্যাণী যেতে হবে, এটাই সমস্যা, সকালবেলা ইউনিভার্সিটি যেতে হবে। তোমাদের এই